নমস্কার, সোজা সাপটা সুব্রতরে আপনাদের স্বাগত জানাই। নীরব দর্শকের ভূমিকা পালন করবে না আদালত, পরিষ্কারভাবে জানিয়ে দিল বিচারক। এবং তিনি উপলব্ধি করেছেন যে এই মামলা শুধুমাত্র আর্থিক দুর্নীতি নয়, এর সঙ্গে আরও দুর্নীতি জড়িত আছে। এবং রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাও একেবারে এড়িয়ে গেলে চলবে না। সুতরাং পার্থ চট্টোপাধ্যায়ের এই কেস শুধুমাত্র আইনের প্রেসক্রিপশন হিসেবে দেখলে চলবে না। দেখুন, নানা কেসে জড়িয়েছে পার্থ চট্টোপাধ্যায়, একাধিক কেসে। বারবার বেল পাওয়ার জন্য ছুটে গেছে কখনো নিম্ন আদালতে, কখনো ছুটে গেছে কলকাতা হাইকোর্টে, এমনকি সুপ্রিম কোর্ট অবধি ছুটে গেছে। ইডির করা মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পেলেও এখনো সিবিআই এর মামলায় পার্থ চট্টোপাধ্যায় জামিন পায়নি। 2022 সালে শিক্ষা দুর্নীতির ক্ষেত্রে সবার প্রথমে ইডির হাতে গ্রেপ্তার হয় পার্থ চট্টোপাধ্যায়। পরে প্রেসিডেন্সি জেলে পার্থ চট্টোপাধ্যায় থাকাকালীন সিবিআইও পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তার করেছে। কিন্তু ইডির মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজকেই পার্থ চট্টোপাধ্যায়ের সহ আরো 54 জনের বিরুদ্ধে চার্জ গঠন প্রক্রিয়া শুরু হয়ে গেল। এবং এই চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলেই শুরু হবে বিচার প্রক্রিয়া। তবে আজ এই চার্জ গঠন প্রক্রিয়াতে আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের কবরের শেষ প্রেকটা পুঁতে দিয়েছে অর্পিতা মুখোপাধ্যায়, যিনি ছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের অত্যন্ত কাছের এক ভালোবাসার মানুষ, যাকে একাধিকবার পার্থ চট্টোপাধ্যায়কে দেখা গেছে লাভ সাইন দেখাতে, যাকে দেখা গেছে যে পার্থ চট্টোপাধ্যায় যখন ধরা পড়েনি তার আগে তাকে দিয়ে মাছ ধরেছে, সেই অপা পার্থর নামে বাড়ি তৈরি করেছে। সেই অর্পিতা চট্টোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে 51 কোটি টাকা পাওয়া গেছিল এবং একাধিক সোনার গয়না পাওয়া গেছিল, অবশেষে ইডির জিজ্ঞাসাবাদে অর্পিতা মুখোপাধ্যায় স্বীকার করেই ফেলেছে যে এই টাকা তার না, এটা সম্পূর্ণ পার্থ চট্টোপাধ্যায়ের টাকা। এবং তার নামেও একাধিক ব্যাংক অ্যাকাউন্ট পার্থ চট্টোপাধ্যায় খুলেছিল, কিন্তু সমস্ত কিছুই হ্যান্ডেল করতো বা মেনটেন করতো পার্থ চট্টোপাধ্যায়। আজ ইডি সেই অর্পিতা মুখোপাধ্যায়ের জমানবন্দি কিন্তু বিচারকের সামনে তুলে ধরেছে। কারণ চার্জ গঠন প্রক্রিয়া শুরু হওয়াতেই বিচারপতি ইডিকে বলেছেন, যাদের বিরুদ্ধে চার্জ গঠন আপনারা করেছেন সেই 54 জন, এক একজনের বিরুদ্ধে আপনারা কি অভিযোগ আছে সেগুলো আপনারা তুলে ধরুন। এবং এই চার্জ গঠনে মেন অভিযুক্ত হিসাবে পার্থ চট্টোপাধ্যায়কেই দেখানো হয়েছে। এবং দ্বিতীয়ত যে তালিকায় যে নামটি আছে সেটা হচ্ছে অর্পিতা মুখোপাধ্যায়। দেখুন, বারবার এটা আমরা বলতে শুনেছিলাম, বিভিন্ন সংবাদ মাধ্যমও এটা বলেছিল যে পার্থ চট্টোপাধ্যায় যদি মুখ না খোলে তাহলে পার্থ চট্টোপাধ্যায়কেই প্রধান অভিযুক্ত হিসাবে ধরে নেওয়া হবে, এবং তাই হয়েছে। এবং পার্থ চট্টোপাধ্যায়ের সাথে এই কালীঘাটের কাকুর যে পয়সার আদান প্রদান হয়েছে কোটি কোটি টাকার, তারও বিস্তারিত বিবরণ ইডি কোর্টে তুলে ধরেছে। কিন্তু সিবিআই মামলায় বারবার জামিনের জন্য পার্থ চট্টোপাধ্যায় আকুতি মিনতি করেছে। কখনো লোয়ার কোর্টে গেছে, কখনো কলকাতা হাইকোর্টে গেছে, কখনো সুপ্রিম কোর্টে গেছে, কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জেল মুক্তি ঘটছে না। তার কারণ, গত 20 তারিখে সিবিআইয়ের মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের যে শুনানি ছিল, সেখানে ডিভিশন বেঞ্চে দুজন বিচারপতি ছিলেন, অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং অপূর্ব সিং রায়। সেই দুজন বিচারপতির মধ্যে মতপার্থক্য ছিল। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় সহ 9 জনকে জামিন দিলেও বিচারপতি অপূর্ব সিংহ রায় মাত্র 4 জনকে জামিন দেয়, যার মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছিল না। যেহেতু ডিভিশন বেঞ্চে দুজন বিচারকের মধ্যে দুরকম রায় ছিল, সুতরাং এই মামলাটি তৃতীয় বেঞ্চে যায়। এবং তৃতীয় বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী সমস্ত কিছু শোনার পরে বুঝতে পারেন এবং তিনি বলেন যে পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসটাকে শুধুমাত্র আইনের প্রেসক্রিপশন হিসাবেই ধরলে হবে না। পার্থ চট্টোপাধ্যায় যেরকম আর্থিক দুর্নীতিতেও জড়িত আছে, সেরকম একাধিক দুর্নীতিতেও কিন্তু জড়িত আছে। এমনকি এই মামলার ক্ষেত্রে রাজ্য সরকারের যে ভূমিকা, সেই ভূমিকাও খুব একটা সদর্থক নয়।
কেন এই কথাটি বলেছেন তার কারণ দেখবেন, বারবার তৃণমূল কংগ্রেসের নেতারা একটাই কথা বলে, সিবিআই আর ইডি কি করছে রাজ্যে, কটা তদন্ত শেষ করেছে, সিবিআই এবং ইডির সাকসেস রেট কি আছে। বারবার তৃণমূল কংগ্রেসের নেতারা এই নিয়ে প্রশ্ন করে, আর এই কথাটাই নেতারা বারবার বলে মানুষকে বিভ্রান্ত করবার চেষ্টা করে। কারণ এক শ্রেণীর তৃণমূল কংগ্রেসের চটিচাটা মিডিয়ারা আছে যারা এই কথাটা সমাজে এস্টাবলিশ করাতে চায় যে সিবিআই ইডিআই তদন্তের নামে ছেলে খেলা করে, কিছুই করে না। কিন্তু যে রাজ্য সরকারের চূড়ান্ত পর্যায়ে অসহযোগিতা রয়েছে সেটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেছে বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে, যেখানে দাঁড়িয়ে সিবিআই বলেছে যে পার্থ চট্টোপাধ্যায়ের এই কেসে এখনো তাদের সবার বিরুদ্ধে ট্রায়াল শুরু করা যাচ্ছে না। তার কারণ হিসাবে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় যেহেতু প্রাক্তন মন্ত্রী ছিলেন, সুতরাং ট্রায়াল শুরু করবার আগে যে পারমিশন দরকার রাজ্যপাল সেই পারমিশন দেয়, এবং রাজ্যপাল পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে পারমিশন দিয়েছে, সম্মতি জানিয়ে দিয়েছে। কিন্তু এই মামলায় যেহেতু পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও একাধিক মানুষ আছে যারা রাজ্য সরকারের আধিকারিক, রাজ্য সরকারের কর্মচারী, সুতরাং রাজ্য সরকারকে একাধিকবার বলার পরেও, রাজ্য সরকারকে একাধিকবার চিঠি দেওয়ার পরেও রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো রকম সম্মতি দেওয়া হচ্ছে না, যার ফলে এই কেসে আমরা ট্রায়াল শুরু করতে পাচ্ছি না। এটা সিবিআই কিন্তু আদালতে দাঁড়িয়ে বলেন, এবং সেই মুহূর্তে দাঁড়িয়ে বিচারক তপব্রত চক্রবর্তী মনে করেন যে পার্থ চট্টোপাধ্যায়কে জামিন দেওয়ার কোনো মানেই হয় না। কারণ মূল ষড়যন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, এবং তার সঙ্গে সঙ্গে তিনি আরেকটা জিনিসও উল্লেখ করেছেন যে শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায় আর্থিক দুর্নীতির সঙ্গে একাধিক দুর্নীতিতে জড়িত তা নয়, তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা এ বিষয়ে কি সেটাও কিন্তু খতিয়ে দেখার দরকার আছে। তার মানে আদালত পুরোপুরিভাবে বুঝতে পেরেছে বা পরিষ্কারভাবে উপলব্ধি করতে পেরেছে যে এই একটা মস্ত বড় র্যাকেট কাজ করেছে, যে র্যাকেটটার সঙ্গে রাজ্য সরকারও জড়িত আছে, যার জন্য রাজ্য সরকার তাদের কর্মচারী যারা ইতিমধ্যে অভিযুক্ত, যাদের নামে ট্রায়াল শুরু করা যাচ্ছে না, তার কারণ হচ্ছে রাজ্য সরকার কোনো রকম সম্মতি দিচ্ছে না। কারণ রাজ্য সরকারের কর্মচারীদের বিরুদ্ধে এই আর্থিক দুর্নীতির ক্ষেত্রে কোনো রকম তদন্তে যখন এগোতে গিয়ে যখন ট্রায়াল চালু করতে হয়, তার আগে সেই রাজ্য সরকারের কাছ থেকে সম্মতির প্রয়োজন আছে। কিন্তু রাজ্য সরকারকে বারবার বলার পরেও রাজ্য সরকার সেই সম্মতি দিচ্ছে না। তার কারণ হচ্ছে একটাই, কারণ রাজ্য সরকার যদি তাদের সম্মতি দিয়ে দেয় তাহলে সিবিআই তাদের কেসে ট্রায়াল শুরু করে দিতে পারে, এবং ট্রায়াল শুরু করা হয়ে গেলেই তাদের বিরুদ্ধে আস্তে আস্তে চার্জ গঠন হবে এবং বিচার প্রক্রিয়া শুরু হবে। যেভাবে ইডির মামলায় পার্থ চট্টোপাধ্যায় সহ 54 জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইডি এবং সিবিআইয়ের বিশেষ আদালতে। ইডি আর সিবিআইয়ের বিশেষ আদালতে এই চার্জ গঠন প্রক্রিয়া শেষ হলে বিচার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু সিবিআইয়ের মামলার ক্ষেত্রে ট্রায়াল করা যাচ্ছে না কেন? রাজ্য সরকারের সম্মতি নেই। আর রাজ্য সরকার এটাকে ঝুলিয়ে রেখেছে, তার একটাই কারণ, যদি ঝুলিয়ে না রাখে তাহলে এই কেসেও কিন্তু আগামী দিনে চার্জ গঠন হয়ে ট্রায়াল বিচার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সুতরাং রাজ্য সরকার এই তৃণমূল কংগ্রেস এবং তার দল যাতে রাস্তায় নেমে বলতে পারে যে সিবিআই কি করলো, সিবিআই দুর্নীতিতে কতটা এগোলো, সিবিআই সাকসেস রেট কিছুই নেই, সিবিআই কোনো তদন্ত শেষ করতে পারে না, এটা বলে মানুষকে বিভ্রান্ত করে সিবিআই এর ক্ষেত্রে সিবিআই এর বিরুদ্ধে মানুষকে উস্কাতে পারে এবং নিজেদের ভোটটাকে সিকিউর করতে পারে। এই কারণে রাজ্য সরকারের জানার পরেও সেই দুর্নীতিগ্রস্ত রাজ্য সরকারের কর্মচারীদের ট্রায়ালের জন্য, সিবিআই ট্রায়ালের জন্য কোনো রকম সম্মতি দিচ্ছে না। বারংবার আমরা দেখেছি রাজ্য সরকারের কাছ থেকে অসহযোগিতা। সন্দীপ ঘোষের বিরুদ্ধেও যখন আর্থিক দুর্নীতি মামলায় সিবিআই চার্জশিট গঠন করতে যাচ্ছে, দেখা যাচ্ছে রাজ্য সরকারকে বারবার বলার পরেও কিন্তু কোনো রকম ভাবে তাদের সম্মতি দিচ্ছে না। কারণ রাজ্য সরকারি কর্মচারীদের সম্মতি দেবে রাজ্যের মুখ্য সচিব। তার মানে মুখ্য সচিবকে নির্দেশ দিচ্ছেন কে? মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মুখ্য সচিবের একার ক্ষমতা নেই, সুতরাং মুখ্য সচিব কারোর নির্দেশে তো এই সম্মতি দিচ্ছে না। সেই নির্দেশটা কে? আর পার্থ চট্টোপাধ্যায় কার আন্ডারে ছিল, কোন দল বেনিফিশিয়ারি হয়েছে পার্থ চট্টোপাধ্যায়ের থেকে, এটা আর বাংলার মানুষের বুঝতে অসুবিধা নেই।
সুতরাং একদিকে যখন যে ভালোবাসার বন্ধনে বেঁধেছিল অর্পিতা মুখোপাধ্যায়কেই, সেই ভালোবাসার বন্ধন ছিন্ন ভিন্ন করে অর্পিতা মুখোপাধ্যায় কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের কফিনের শেষ প্রেকটা পুঁতে দিয়ে এসেছে ইডির দপ্তরে, এবং তার সঙ্গে সঙ্গে রাজ্য সরকার যেভাবে বাঁচানোর চেষ্টা করছে সিবিআই এর কেসে, সুতরাং আমার মনে হয় আগামী দিনে কোর্ট রাজ্য সরকারকে বাধ্য করবে তাদের হয়ে সম্মতি দিতে। এবার দেখুন, বারবার কিন্তু এই যে তৃণমূল কংগ্রেসের যে ন্যারেটিভ তৈরি করা সিবিআই, আপনাদের কি মনে হয় অবশ্যই সেটা আমাকে কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ, নমস্কার।